এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হচ্ছে ক্লাস 9-এর কার্যক্ষমতা ও শক্তি, এই চ্যাপ্টারের থার্ড পার্ট শক্তি। এই শক্তি নিয়ে আজকে আমি তোমাদের সামনে কিছুটা আলোচনা করব, বাকিটা পরের পার্টে শেষ করব। আগের ভিডিওগুলোর ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টে যথাক্রমে কার্য ও ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও আগের পার্টগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। সবাই মন দিয়ে শুনবে, আশা করি সকলেই বুঝতে পারবে। ফার্স্ট আমরা পড়ব যে শক্তি কাকে বলে। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা যে কাজটা করি, অর্থাৎ কতটুকু আমরা কার্য করব, তা দিয়ে শক্তির পরিমাপ করব, অর্থাৎ কৃতকার্যটাই হচ্ছে হলো শক্তির পরিমাপ। তাহলে শক্তি কাকে বলছে? যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলছে। শক্তির পরিমাপ, শক্তি কীভাবে পরিমাপ করব? যে কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করে তা দিয়েই শক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ শক্তির পরিমাপ ইজিক্যাল টু কৃতকার্য ইজিক্যাল টু বল ইন্টু বলের প্রয়োগবিন্দু সরণ। অর্থাৎ আমরা কতটুকু কার্য করব সেই কার্যটাই হচ্ছে হলো শক্তির পরিমাপ। অর্থাৎ কার্য ইজিক্যাল টু, আমরা জানি এটা যদি একটা বস্তু হয়, এই বস্তুটার মধ্যে যদি আমরা এফ বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা এখান থেকে সরে এখানে আসলো, অর্থাৎ বলের প্রয়োগবিন্দুর সরণ হলো কত? এস দিয়ে যদি লিখি, তাহলে এখান থেকে এখানকার দূরত্বটা হচ্ছে হলো এস। অর্থাৎ এক্ষেত্রে আমরা কার্য কীভাবে পরিমাপ করি? অর্থাৎ বস্তুটার মধ্যে যে বলটা প্রয়োগ করলাম আর বস্তুটার যে সরণ হলো এস, সেই দুটোর গুণফল দিয়ে আমরা কার্যের পরিমাপ করি। অর্থাৎ কার্য হলো এখানে বল ইন্টু সরণ, অর্থাৎ এফ ইন্টু এস। অর্থাৎ যে আমরা কার্যটা আমরা করলাম সেটাই হচ্ছে হলো শক্তির পরিমাপ। অর্থাৎ শক্তিও আমরা বল ইন্টু সরণ এর গুণফলের দ্বারা পরিমাপ করবো। বোঝা গেল? অর্থাৎ শক্তির পরিমাপ ইজিক্যাল টু কৃতকার্য অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগবিন্দুর সরণ। কার্য ও শক্তির এককের অভিন্নতা। কার্য আর শক্তির একক একই, কারণ শক্তিকে কার্য দ্বারা পরিমাপ করা হয়, তাই কার্য আর শক্তির একক অভিন্ন। অর্থাৎ যেহেতু আমরা শক্তিকে কার্য দ্বারাই পরিমাপ করি, অর্থাৎ যে পরিমাণ কার্য করি তাই দিয়ে আমরা শক্তির পরিমাপটা করছি, সুতরাং কার্যের একক আর শক্তির একক একই। শক্তির রাশি। কার্য যেহেতু স্কেলার রাশি, অর্থাৎ কার্যের মান আছে এবং কোনো অভিমুখ নেই, তাই কার্য স্কেলার রাশি, সুতরাং শক্তিও হলো একটি স্কেলার রাশি, কারণ আমরা যে পরিমাণ কার্য করি তাই দিয়ে শক্তির পরিমাপ করি। বিভিন্ন একক পদ্ধতিতে শক্তির একক আমরা কি জানি? যে সিজিএস পদ্ধতিতে কার্য ইকুয়ালটা আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে হলো ডাইন, সরণের একক হচ্ছে হলো সেমি। সুতরাং সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি? ডাইন ডট সেমি, বা এটাকে আমরা এক কথায় আর্ক লিখি। আর এসআই পদ্ধতিতে তাহলে কি হবে? ঠিক একইভাবে সিজিএস পদ্ধতিতে যেভাবে, এসআইটাও ঠিক এইভাবেই। অর্থাৎ কার্য ইকুয়ালটা আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে বলের একক এসআই পদ্ধতিতে হচ্ছে হলো নিউটন, সরণের একক হচ্ছে হলো মিটার। সুতরাং এসআই পদ্ধতিতে শক্তির একক হচ্ছে হলো নিউটন মিটার বা হচ্ছে হলো জুল। অর্থাৎ এটাই হচ্ছে হলো সিজিএস এবং এসআই পদ্ধতিতে শক্তির একক। অর্থাৎ সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে হলো ডাইন ডট সেন্টিমিটার, বা এটাকে আমরা এক কথায় আর্ক বলবো। আর এসআই পদ্ধতিতে হচ্ছে হলো নিউটন ডট মিটার বা জুল। আর সিজিএস পদ্ধতিতে অভিকর্ষী এককটা হচ্ছে হলো কার্যের গ্রাম ডট সেমি। এটাও হচ্ছে হলো এই শক্তির এককও তাই, যেহেতু কার্য আর শক্তি অভিন্ন, সুতরাং শক্তির একক গ্রাম ডট সেমি। তো কার্য আর শক্তি অভিন্ন, সুতরাং শক্তির একক গ্রাম ডট সেমি। আর সেই পদ্ধতিতে অভিকর্ষী এককটা কার্যের হচ্ছে হলো কিলোগ্রাম ডট মিটার এবং শক্তির এককও হচ্ছে হলো কিলোগ্রাম ডট মিটার। তো এগুলো গেল হচ্ছে হলো শক্তির বিভিন্ন পদ্ধতিতে পরম একক ও অভিকর্ষীয় একক। এরপর রয়েছে শক্তি ও ক্ষমতার পার্থক্য। শক্তি আর ক্ষমতার পার্থক্যটা কি? যে দেখো কি বলছে, যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে, ক্ষমতা কার্য করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ কার্যকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই ক্ষমতা, আর আমরা যে পরিমাণ কার্য করি সেটাই হচ্ছে হলো শক্তি। 2 নম্বর কি বলেছেন? যে মোট কৃতকার্য দ্বারা শক্তির পরিমাপ করা হয়, অর্থাৎ যে পরিমাণ কার্য করলাম সেইটা দিয়েই শক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ এই পরিমাপে সময় জানার কোনো প্রয়োজন হয় না। তো একক সময়ে আমরা কৃতকার্য দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়, অর্থাৎ ক্ষমতার পরিমাপে সময় জানার দরকার হয়। অর্থাৎ ক্ষমতা যেগুলো যেহেতু কৃতকার্যবাহী সময়, সেক্ষেত্রে একক সময় অর্থাৎ 1 সেকেন্ডে কত পরিমাণ কার্য করলাম সেটা দিয়ে ক্ষমতার পরিমাপ করা হয়। সুতরাং ক্ষমতার ক্ষেত্রে সময় জানার দরকার আছে, কিন্তু কৃতকার্যের ক্ষেত্রে সময় জানার কোনো দরকার নেই। অর্থাৎ যে পরিমাণ আমরা কার্য করলাম সেটা দিয়েই শক্তির পরিমাপ করা হয়, সুতরাং শক্তির ক্ষেত্রে সময়ের কোনো প্রয়োজন নেই। এসআই পদ্ধতিতে শক্তির পরম অভিকর্ষী একক যথাক্রমে জুল ও কেজি ডট মিটার, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে হলো আর্ক ও গ্রাম ডট সেমি। আর এসআই পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষী একক যথাক্রমে ওয়াট ও কিলোগ্রাম ডট মিটার সেকেন্ড ইনভার্স, আর সিজিএস পদ্ধতিতে যথাক্রমে আর্ক ডট সেকেন্ড ইনভার্স ও গ্রাম ডট সেমি ডট সেকেন্ড ইনভার্স। তো এটা গেল শক্তি ও ক্ষমতার পার্থক্য। এরপর রয়েছে যে যান্ত্রিক শক্তি কাকে বলে। যে কোনো বস্তুর
যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা যান্ত্রিক শক্তি বলবো। এই যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হলো গতিশক্তি আর একটা হলো স্থিতিশক্তি। এই গতিশক্তি আর স্থিতিশক্তি সম্পর্কে আমরা এখন ভালো করে জানবো। যে গতিশক্তিটা কি, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে। অর্থাৎ উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, যে বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি কাঁচ ভেদ করতে পারে, কারণ গতির জন্য গুলির কার্য করার সামর্থ্য জন্মায়, কিন্তু গুলিটিকে কাচের গায়ে ঠেকিয়ে রাখলে গুলি কাঁচ ভেদ করতে পারে না। অর্থাৎ একটা বন্দুককে যদি তুমি কাঁচের মধ্যে যদি তুমি বন্দুক দিয়ে গুলি করো তাহলে দেখবে সেই কাঁচটা ফেটে যায়, কিন্তু যদি তুমি বন্দুকের নলটা সেই কাঁচের মধ্যে ঠেকিয়ে রাখো তাহলে কিন্তু কাঁচটা ভেঙে যায় না। কারণটা কি, যখন তুমি বন্দুকটা থেকে গুলি ছুড়বে তখন ওই গুলিটা যে একটা গতি নিয়ে আসবে, সেই গতিটার জন্য কাঁচটা ভেদ করতে পারে, অর্থাৎ কাঁচটা ভাঙতে পারে। কিন্তু যখন গুলিটাকে তুমি সেই কাঁচের মধ্যে লেগে রাখবে শুধু, অর্থাৎ তখন সেই গুলিটার কোনো গতি থাকে না, তখন কাঁচটা ভাঙতে পারে না। অর্থাৎ এই গুলিটার গতির জন্য একটা কার্য করার সামর্থ্য অর্জন করলো। অর্থাৎ গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে বস্তুর গতিশক্তি। বোঝা গেল? যে আর একটা উদাহরণ দেখো, যে যখন আমরা স্কুলে ছোটোবেলায় লং জাম্প দিয়েছিলাম, যে তখন আমরা কি করেছি, যে লং জাম্প যখন দিয়েছি তখন কিছুটা দূর থেকে আমরা দৌড় দিয়ে এসে লাফ দিয়েছি। কারণ হচ্ছে ওই যে দৌড়টা দিয়েছি, ওই দৌড় দেওয়ার জন্য আমরা বেশি দূর লাফ দিতে পেরেছি। যদি আমরা দৌড় না দিয়ে কাছ থেকে লাফ দিতাম তাহলে আমরা বেশি দূর লাফ দিতে পারতাম না। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে কি, যে গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্যটা লাভ করে সেটাই হলো গতিশক্তি। অর্থাৎ যে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেক দূর থেকে দৌড়ে এসে লাফ দেয়, দৌড়ানোর জন্য প্রতিযোগী গতিশক্তি লাভ করে, ফলে বেশি দূর লাফ দিতে পারে। তাহলে এগুলো তোমাদের কোশ্চেনে আসতে পারে, যে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী কেন বেশি দূরে লাফ দিতে পারে। তাহলে তখন তোমাদের বলতে হবে যে লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেক দূর থেকে এসে লাফ দেয়, এর ফলে প্রতিযোগীর মধ্যে একটা গতিশক্তি লাভ করে, তাই সে বেশি দূর লাফ দিতে পারে। তাহলে বোঝা গেল গতিশক্তির ব্যাপারটা। এরপর পড়বো আমরা স্থিতিশক্তি। স্থিতিশক্তি, যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। অর্থাৎ স্থিতিশক্তির মধ্যে দুটো ব্যাপার আছে, একটা কি, যে তার স্বাভাবিক অবস্থান আর আকৃতি পরিবর্তনের জন্য, যে কোনো একটা বস্তু তার স্বাভাবিক যে অবস্থানটা আছে সেই অবস্থানের পরিবর্তনের জন্য, আর বস্তুটার আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে বা শক্তি লাভ করে সেটাই হলো স্থিতিশক্তি। উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। দুটো জিনিস আছে, একটা হলো অবস্থানের জন্য আর একটা হলো আকৃতি পরিবর্তনের জন্য। ফার্স্ট আমরা অবস্থানের জন্য স্থিতিশক্তির উপর, যে একটা পেরেককে মাটিতে আংশিক উল্লম্বভাবে পুঁতে রাখা হলো, একটি বড় ইটকে কিছুটা উপর থেকে পেরেকের মাথার উপর ফেললে দেখা যাবে পেরেকটি মাটির মধ্যে কিছুটা ঢুকে গেল, কিন্তু ইটটিকে পেরেকের মাথায় ধরলে পেরেক মাটিতে ঢোকে না। সুতরাং ইটটিকে কিছুটা উপরে তোলার জন্য তার কিছু কার্য করার সামর্থ্য জন্মায়, তাই পেরেকটির উপর কিছু কার্য করে পেরেকটিকে মাটিতে ঢোকায়। অর্থাৎ ধরো একটা পেরেককে তুমি মাটিতে ঠেকিয়ে রেখেছো এবং কিছুটা উপর থেকে একটা ইটকে তুমি সেই পেরেকের মাথার উপর ফেলে, এরপর দেখা যাবে পেরেকটা মাটির মধ্যে ঢুকে যায়। কিন্তু যদি তুমি এখন সেই পেরেকটার উপরে শুধু ইটটাকে রাখো তাহলে দেখা যাবে পেরেকটা মাটির মধ্যে ঢোকে না। কখন ঢোকে মাটির মধ্যে পেরেকটা? যখন তুমি সেই ইটটিকে কিছুটা উপরে তুলে ফেলে দিচ্ছ। অর্থাৎ অবস্থানের পরিবর্তনের জন্য সেই ইটটার মধ্যে কিছুটা কার্য করার শক্তি জন্মায়, ফলে ওই ইটটা যখন তুমি উপর থেকে ফেলে দিচ্ছ পেরেকটার মাথার উপর, তখন পেরেকটা মাটিতে ঢুকে যাচ্ছে। কিন্তু যখন তুমি শুধু পেরেকটার মাথার উপর ইটটাকে ঠেকিয়ে রাখছো তখন কিন্তু মাটিতে ঢুকছে না। কারণ যখন তুমি ওই ইটটাকে নিচ থেকে উপরে তুলছো অর্থাৎ অবস্থানের পরিবর্তন করছো, তখনই ইটটার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, কিন্তু যখন তুমি শুধু ঠেকিয়ে রাখছো তখন স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে না। তাই তখন ইটটা পেরেকটাকে মাটির মধ্যে ঢুকাতে পারে না। কিন্তু যখনই উপরে তুলছো তখনই ইটটার অবস্থানের পরিবর্তনের জন্য সেই ইটটার মধ্যে কিছুটা কার্য করার সামর্থ্য জন্মায় বা শক্তি জন্মায়, সেই জন্যই সেই ইটটাকে যখন তুমি নিচে ফেলে দাও তখন সেই পেরেকটাকে মাটিতে ঢুকিয়ে দেয়। তাহলে এটা হলো অবস্থানের পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। এরপর হচ্ছে আকৃতির জন্য স্থিতিশক্তিটা কি, দেখো উদাহরণ কি বলেছে, যে ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোট হয়, ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিংয়ের স্থিতিশক্তি সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে ঘড়ি চলে। আমি তোমাদের একটা জেনারেল উদাহরণ দেই, যে আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তিটা কি, যে তোমরা ছোটোবেলায় সবাই স্প্রিং চালিত গাড়ি ব্যবহার করেছো, খেলনার গাড়িগুলো।
তো সেই গাড়ির মধ্যে একটা চাবি থাকতো, সেই চাবিটাকে ঘুরিয়ে স্প্রিংটাকে সংকুচিত করা হতো, তারপর সেটাকে যখন আমরা মাটিতে ছেড়ে দিতাম গাড়িটা, তো সেই গাড়িটা এগিয়ে যেত। কেন এগিয়ে যেত? ওই চাবিটার সাহায্যে যখন আমরা স্প্রিংটাকে সংকুচিত করে দেই, তখন সেই স্প্রিংটার আকৃতির পরিবর্তনের জন্য সেখানে স্থিতিশক্তি সঞ্চিত হয়। এরপর যখন আমরা গাড়িটা মাটিতে দেই, তখন কি হয়? সেই গাড়িটা এগিয়ে যায়। কেন এগিয়ে? চাবিটাকে ঘুরিয়ে সংকুচিত করে স্প্রিংটা, সেটা কি হয়? আস্তে আস্তে যখন প্রসারিত হয়, তখন সেই গাড়িটা এগিয়ে যায়। তাহলে এখানে কি হলো? যে স্প্রিংটার আকৃতির পরিবর্তনের জন্য, অর্থাৎ সেটাকে সংকুচিত করার জন্য, অর্থাৎ আকৃতির পরিবর্তনের জন্য সেই স্প্রিংটার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। এটাই হলো আকৃতির পরিবর্তনের জন্য স্থিতিশক্তি। বোঝা গেল? তাহলে স্থিতিশক্তিটা কি? যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য ও শক্তি লাভ করে, তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। বোঝা গেল? এরপর রয়েছে গতিশক্তির পরিমাপ। গতিশক্তির পরিমাপ কি? যে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামালে থেমে যাওয়ার আগে পর্যন্ত বলের বিরুদ্ধে বস্তুটি মোট যে পরিমাণ কার্য করে, তাই দিয়ে বস্তুটির গতিশক্তি পরিমাপ করা হয়। এম ভরের বস্তু বিবেগে যদি গতিশীল হয়, তাহলে বস্তুর গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। এই থিওরিটা মনে রাখবে। তাহলে এম ভরের একটা বস্তু যদি বিবেগে গতিশীল হয়, তাহলে বস্তুর গতিশক্তি আমরা কীভাবে পরিমাপ করব? যে হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এম হলো বস্তুর ভর আর ভি হলো বস্তুর বেগ। অভিকর্ষী স্থিতিশক্তির পরিমাপটা কীভাবে পরিমাপ করব? যে ধরি এম ভরের বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো। ধরো একটা বস্তু আছে, তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বিল্ডিং, ধরো এইচ আছে, সেই এইচ উচ্চতে বিল্ডিংয়ের উপরে তুললে, তাহলে বস্তুটির উপর ক্রিয়াশীল বল কত হবে? যে বস্তুটির ওজনটাই হলো বস্তুর বল, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বল হলো এফ ইজিক্যাল টু এম এ। এম হলো এখানে ভর, এখানে ত্বরণটা হলো অভিকর্ষজ ত্বরণ, তাহলে বস্তুর ওজন হলো এম জি, অর্থাৎ এটাই হলো বল। অর্থাৎ এই বলের বিরুদ্ধে বস্তুটিকে আমরা এই উচ্চতা, অর্থাৎ ধরো বিল্ডিং এর উপরে তুললাম, তাহলে তখন কৃতকার্য কত? বল ইন্টু সরণ, অর্থাৎ বলটা হলো ক্ষেত্রে এম জি আর সরণটা হলো এইচ, তাহলে কৃতকার্য হলো এম জি ইন্টু এইচ। অর্থাৎ এই কৃতকার্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে, অর্থাৎ এই যে কার্যটা হচ্ছে এটাই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। অর্থাৎ বস্তুটার স্থিতিশক্তি কত? বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, অর্থাৎ এম জি এইচ। তাহলে এভাবে আমরা বস্তুর গতিশক্তি আর স্থিতিশক্তির পরিমাপ করব। গতিশক্তি ও স্থিতিশক্তির তুলনা। গতিশক্তি আর স্থিতিশক্তির তুলনা, সাদৃশ্য আর বৈসাদৃশ্য পড়ব। গতিশক্তি কি? যে কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে থাকে, বস্তুটির গতিশক্তি বলে, অর্থাৎ সংখ্যাটা একটু আগে আমরা যেটা বললাম সেটাই বলেছে। আর স্থিতিশক্তি কি? যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে, তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। এম ভরের বস্তু বিবেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। আর এম ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তি কত? এম জি এইচ। এম বস্তুর ভর, জি অভিকর্ষজ ত্বরণ, উচ্চতা হলো এইচ। এগুলো হলো বৈসাদৃশ্য গতিশক্তির স্থিতিশক্তির। আর সাদৃশ্যটা কি? যে গতিশক্তির একক আর কার্যের একক অভিন্ন, স্থিতিশক্তির একক আর কার্যের একক অভিন্ন, অর্থাৎ শক্তির একক আর কার্যের একক যেহেতু অভিন্ন, সুতরাং গতিশক্তির একক যা কার্যের এককতা, অর্থাৎ স্থিতিশক্তির এককতা, কার্যের এককতা। গতিশক্তি হলো একটি স্কেলার রাশি, স্থিতিশক্তি হলো স্কেলার রাশি। তাহলে এগুলো হলো গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য। বোঝা গেল? এরপর আমরা পড়ব যে স্থিতিশক্তির গতিশক্তিতে এবং গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর। আমরা তার আগে পড়ে নিই যে শক্তির একটা সংরক্ষণ সূত্র রয়েছে। শক্তির সংরক্ষণ সূত্রটা কি? শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্রটা হচ্ছে যে শক্তি অবিনশ্বর, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায়। বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এটাই শক্তির সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র। অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টি করতে পারবো না বা ধ্বংস করতে পারবো না। শক্তিকে আমরা এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করতে পারবো। অর্থাৎ ধরো হাতের দুই তেলো আমরা ঘষলাম, তাহলে এক্ষেত্রে কি হাতের দুই তেলো ঘষার ফলে এটা হলো একটা যান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ এর ফলে কি তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ শক্তিকে আমরা এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করতে পারি, কিন্তু শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। অর্থাৎ মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক। এটাই হলো শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। উদাহরণটা কি? যে একটা বস্তুকে উঁচু স্থান থেকে বিনা বাধায়, ধরো একটা বস্তু আছে সে বিল্ডিং এর উপরে তুললাম, যে বিনা বাধায় এখন নিচের দিকে যদি আমরা ফেলি, এর ফলে কি হয়?
যে কোনো অবস্থানেই তার যান্ত্রিক শক্তির মান, যান্ত্রিক শক্তিকে আমরা গতিশক্তি আর স্থিতিশক্তি এই দুটোর যোগফল হিসেবে আমরা যান্ত্রিক শক্তি পরিমাপ করে থাকি। এটা মনে রাখবে যে যান্ত্রিক শক্তি ইকুয়াল টু হলো গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল। অর্থাৎ একটা বস্তুকে কোনো উঁচু স্থান থেকে বিনা বাধায় নিচের দিকে ফেললে যে কোনো অবস্থানেই তার যান্ত্রিক শক্তির মান সর্বদা ধ্রুবক বা স্থির থাকে। ধরো একটা বস্তুকে বিল্ডিংয়ের উপরে তোলা হলো, সেই বিল্ডিং থেকে যদি তুমি বস্তুটাকে ফেলে দাও তাহলে সেই বস্তুটার যে কোনো অবস্থানেই গতিশক্তি আর স্থিতিশক্তির পরিমাপটা ধ্রুবক থাকে। যে প্রথম যখন তুমি বিল্ডিং থেকে বস্তুটা ফেলবে, যে প্রথম অবস্থানে বস্তুটির সমস্ত শক্তি স্থিতিশক্তি, অর্থাৎ বস্তুটিকে যখন তুমি বিল্ডিংয়ের উপর তুলছো তখন সেখানে বস্তুটার মধ্যে কোনো গতি থাকছে না, স্থির আছে, অর্থাৎ স্থিতিশক্তি হিসেবে থাকছে। অর্থাৎ বস্তুটি যত নিচের দিকে নামে, অর্থাৎ যখন বস্তুটাকে ফেলে দিচ্ছ বিল্ডিং থেকে, যত নিচের দিকে নামছে তখন কি হচ্ছে, স্থিতিশক্তিটা কমে যাচ্ছে, অর্থাৎ তখন গতিশক্তি বাড়ছে। অর্থাৎ বস্তুটা যখন নিচের দিকে নামছে তখন কি হচ্ছে, একটা নির্দিষ্ট গতিতে পড়ছে, অর্থাৎ গতিশক্তি তখন বাড়ছে, তখন স্থিতিশক্তিটা তো কমছে। বস্তুটা যেহেতু স্থির নেই তখন তো স্থিতিশক্তি কমে যাচ্ছে, যেহেতু গতি আছে তাই গতিশক্তি বাড়ছে। কিন্তু যে কোনো অবস্থানে বস্তুটির স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলটা সবসময় কি হচ্ছে, একই থাকে। তার মাটি স্পর্শ করার ঠিক মুহূর্তে তার সব শক্তি গতিশক্তি, অর্থাৎ বস্তুটা যখন বিল্ডিংয়ের উপর থেকে ফেলবে তখন মাটিটাকে ঠিক স্পর্শ করার আগ মুহূর্ত পর্যন্ত সব শক্তিটা বস্তুর গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো ওই গতিশক্তির মানেই প্রাথমিক স্থিতিশক্তির মোট সমান। অর্থাৎ মহাবিশ্বে শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না। অর্থাৎ যে মাটি স্পর্শ করলে বস্তুটির সমস্ত শক্তি শব্দ শক্তি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং মহাবিশ্বে মোট শক্তি সবসময় একই থাকে। এটাই হচ্ছে হলো শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র। বোঝা গেল? তো তোমাদের ক্লাসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থেকো। টাটা।